This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা এবং এই মুহূর্তে তিলোত্তমা ধর্ষণ খুন কাণ্ডে যে সবথেকে বড় আপডেট, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং নিউজ, আগামীকাল সিসিটিভি ফুটেজ সহ সব তথ্য দিতে হবে তদন্তকারীদের। কোন জায়গা থেকে ঠিক আদালতের এই পর্যবেক্ষণ জানবো। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সিজার, রয়েছেন সরাসরি। সিজার, দেখো, আরজি করের গোটা ঘটনার যে ঘটনার ক্ষেত্রে আজকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছে সেখানে বারবার কিন্তু প্রাধান্য পেয়েছে দুটি বিষয়। একটা হচ্ছে মামলাকারীদের আইনজীবীরা বারবার বলছিলেন যে ঘটনা 5 দিন কেটে গিয়েছে এবং সেই জায়গা থেকে তারা আশঙ্কা করছেন যে যত সময় বাড়বে তত কিন্তু তথ্য প্রমাণ লোপাট হয়ে যেতে পারে এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাদের তদন্তভার দেওয়ার আগে সেই তথ্য প্রমাণ লোপাট করা হতে পারে। এই আশঙ্কার কথাটাকে কোথাও কিন্তু আজকে আদালত অনেকটাই মান্যতা দিয়েছে। দ্বিতীয় বিষয়টা কোথাও এসে গেল যে সন্দীপ ঘোষ সম্পর্কে রাজ্যের অবস্থান, যেখানে এই কেস ডায়েরি প্রথম থেকে শেষ পর্যন্ত সামগ্রিকভাবে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছে আরজি কর কর্তৃপক্ষের গাফিলতি। কারণ একজন ইনস্টিটিউশনাল হেড হিসেবে ওই কলেজের অধ্যক্ষ হিসেবে সন্দীপ ঘোষের যে ভূমিকা হওয়া উচিত ছিল সেই ভূমিকা কিন্তু আগাগোড়া কোথাও দেখা যায়নি। কেন হাসপাতাল চত্বরের মধ্যে একজন পিজিটির মৃত্যুর পরেও কর্তৃপক্ষ পুলিশে অভিযোগ জানালো না? কর্তৃপক্ষর এই ধরনের দায়সারা ভূমিকা কেন? সেই প্রসঙ্গটাই কিন্তু বারবার উঠে এসছে এই কেস ডায়েরির পড়তে গিয়ে আদালতের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এত বড় অভিযোগ, সেখানে সন্দীপ ঘোষ নিজে পদত্যাগ করাবার পরও 4 ঘন্টার মধ্যেই কিভাবে রাজ্য সরকার তার পদত্যাগ পত্র গ্রহণ না করে তাকে প্রাইজ পোস্টিং দিল, সেটাও কিন্তু এই আদালতের পর্যবেক্ষণের একটা অন্যতম প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং সেই জায়গা থেকে কোথাও আদালত মনে করছে মামলাকারীরা যেটা বক্তব্য যে কোথাও মূল অপরাধীকে আড়াল করার চেষ্টা হচ্ছে, সেই জায়গাটায় কোথাও মান্যতা দিয়েছে আদালত এবং সেই কারণেই কিন্তু দ্রুত সিবিআইয়ের হাতে তদন্তভার অর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং কেস ডায়েরিও আজকেই দেওয়ার কথা বলা হয়েছে এবং দ্রুততার সঙ্গে সিবিআই আদালতের যে তত্ত্বাবধানে সেই তদন্ত এগিয়ে নিয়ে যাবে এবং 3 সপ্তাহ পরে এই প্রথম রিপোর্ট তারা জমা দেবে। একদম তাই, অবশ্যই আমাদের এই দিকে নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ সিজার। অর্থাৎ যে বড় খবরে আমাদের নজর, তিলোত্তমা ধর্ষণ খুন কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। আগামীকাল সিসিটিভি ফুটেজ সহ সব তথ্য দিতে হবে তদন্তকারীদের। পুলিশ হাসপাতালের ভূমিকায় তীব্র অসন্তুষ্ট আদালত। রাজ্য কেন অধ্যক্ষের ইস্তফা নেয়নি স্পষ্ট নয়। পর্যবেক্ষণ প্রধান বিচারপতির বেঞ্চে। তিলোত্তমা ধর্ষণ খুনে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। এই মুহূর্তে সব থেকে বড় খবর, যে কোনো মুহূর্তে প্রমাণ নষ্ট হতে পারে, তাই সিবিআই। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, অধ্যক্ষের আচরণ হতাশাজনক বলছেন প্রধান বিচারপতি। আর কি বলছেন? বলছেন অর্ধনগ্ন অবস্থায় দেহ উদ্ধার দুর্ভাগ্যজনক। রাজ্য কেন অধ্যক্ষের ইস্তফা নেয়নি স্পষ্ট নয়। পুলিশ হাসপাতালের ভূমিকায় তীব্র অসন্তোষ হাইকোর্টের। আমাদের প্রতিনিধি সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি বেলগাছিয়া থেকে। সৌরভ রয়েছে। সৌরভ, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তুমি কিছু যারা আন্দোলন করছেন, বিদ্রোহ করছেন, প্রতিবাদ জানাচ্ছেন এই ঘটনা, তাদের সঙ্গে রয়েছে। তারা এই সিবিআই এর নির্দেশ শোনার পর, সিবিআই দেওয়া হয়েছে এই ঘটনায়, এটা শোনার পর কি বলছেন জানবো। অভিযোগ ধরে নিয়েছে কিন্তু তন্নিষ্ঠা, দেখো এই মুহূর্তে মানিকতলা থেকে আরজি কর পর্যন্ত মহিলা যারা সমাজকর্মী রয়েছেন, যারা নারীর অধিকার সুরক্ষায়, কর্মক্ষেত্রে নারীর অধিকার সুরক্ষায় রাজপথে নেমেছেন আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে। এখানে বিশিষ্ট সমাজকর্মী আমাদের সঙ্গে রয়েছেন রত্নাবলী রায়। সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, কি বলবেন আরজি কর কাণ্ডের ঘটনা? আমরা নির্দিষ্টভাবে যেটা বলতে চাই সেটা হলো যে কর্মক্ষেত্রে এবং শিক্ষাক্ষেত্রে নারীর সুরক্ষা নিশ্চিত হোক। এটা শুধু মহিলাদের ইস্যু নয়, এটা সব নাগরিকদের ইস্যু। এবং এই যে ক্ষমতার সোপানতন্ত্রে যারা নিচের দিকে থাকে তাকে স্কেপগোট করে দেওয়া হলো, শুধু অন্যান্য মোড়লরা এখনো ধরা পড়ছে না, সেইটা নিয়ে আমরা খুবই ক্রুদ্ধ এবং খুবই আমরা। হাইকোর্ট বলেছেন যে অধ্যক্ষ তার নিজে অভিযোগ জানানো দরকার ছিল, এটা হয়নি। অবশ্যই নিয়ম মেনে অনেক কিছু হয়নি এবং সব থেকে বড় কথা এই যে পোস্টার দেখুন,
পুলিশ থেকে শুরু করে সিস্টেম থেকে শুরু করে সবাই নিগৃহীতা মেয়েটির ওপরে দোষ চাপিয়েছে। প্রথমে বলেছে আত্মহত্যা, তারপরে নানান রকম কুযুক্তি দিয়েছে। সুতরাং আমরা মনে করি যে সিস্টেমও দায়ী, যে সিস্টেম নিরাপত্তাকে সুনিশ্চিত করতে পারে। কি গাফিলতি আপনাদের রয়েছে বলে মনে হচ্ছে? কি গাফিলতি আপনাদের রয়েছে বলে মনে হচ্ছে? আমরা না নির্দিষ্টভাবে 5টা দাবি করেছি, ঠিক আছে? আমরা যে চিঠি পাঠিয়েছি, ফ্যাক্স করেছি প্রশাসনের কাছে, তাতে আমরা বলেছি যে কর্মক্ষেত্রে এবং শিক্ষাক্ষেত্রে মেয়েদের পুরো সুরক্ষা নিশ্চিত করতে হবে, এবং এই যে আরজি করের ক্ষেত্রে বিশেষ করে আরজি করের ইন্টারনাল কমপ্লেন্ট কমিটিতে কী হয়েছে, কারা আছেন, একটা নতুন নিরপেক্ষ ইন্টারনাল কমিটি গঠন করতে হবে। এবং ইন্টারনাল কমিটির দায়িত্ব শুধু ঘটনা ঘটে যাওয়ার পরে নয়, আগেও সচেতনতা প্রসার করা। আমরা এটা দাবি করেছি যে এই কেসে ধামাচাপা না দিয়ে সত্যিকারের অপরাধীকে বোঝাই যাচ্ছে সমাজের যারা বিশিষ্টরা রয়েছেন, যারা এখন পথে নেমেছেন, তাদের একাধিক দাবি দেওয়া রয়েছে। অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। তোমাকে ধন্যবাদ সৌরভ। এর পাশাপাশি আমরা আমাদের অপর এক প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন, শ্রাবন্তীর সঙ্গে কথা বলবো। শ্রাবন্তী, ঠিক কোন জায়গা থেকে হাইকোর্টের এই পর্যবেক্ষণ? যে কোনো মুহূর্তে তথ্য আড়াল করা হতে পারে বা নষ্ট হতে পারে, সেই জন্যই কি তড়িঘড়ি সিবিআই? যেভাবে গোটা শুনানি এগিয়েছে তাতে যে শুধুমাত্র একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, আদালত সেটা স্বীকার করেছে এমন নয়, পাশাপাশি প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের ভূমিকা সেটাও বারবার উঠে এসেছে। প্রধান বিচারপতি জানতে চেয়েছেন শুধুমাত্র প্রিন্সিপাল নন, প্রিন্সিপাল, সুপার কেউ এগিয়ে আসেননি অভিযোগ জানাতে, তাহলে নিশ্চিত কিছু একটা মিসিং আছে। প্রধান বিচারপতি এই কথাটা স্মরণ করিয়ে দিয়েছেন। একই সঙ্গে যেভাবে ঘটনা প্রবাহ হয়েছে আমরা দেখেছি, মামলাকারীর আইনজীবীরা তুলে ধরেছেন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিভাবে ঘটনাক্রম গিয়েছে, এবং সেখানে যে ছাত্রের নির্যাতিতা ছাত্রীর সঙ্গে তার বাবা মার সঙ্গে যা যা ব্যবহার করা হয়েছে সেগুলিও উঠে এসেছে। তারপর কোথাও গিয়ে একটা মিসিং লিঙ্ক রয়েছে, প্রিন্সিপালের আচার আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। এই মামলার রায় দিতে গিয়ে একেবারে সকাল, তুমি দেখেছো যে 11টা থেকে মামলা শুরু হয়েছিল, বিকেল 3:30টার সময় এই রায় দিতে গিয়ে প্রধান বিচারপতি উল্লেখ করেছেন যে একাধিক সুপ্রিম কোর্টের রায় তারা অবজারভেশন এনেছেন, যেখানে সুপ্রিম কোর্ট বলছে কোথায় সিবিআই ট্রান্সফারের দরকার রয়েছে, যেখানে পুলিশি গাফিলতি স্পষ্ট রয়েছে, যেখানে প্রমাণ নষ্ট হতে পারে। সর্বোপরি রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেসের ক্ষেত্রে সিবিআই তদন্তের প্রয়োজন রয়েছে। কেন রেয়ার বলা হচ্ছে? গোটা মামলাটিকে প্রধান বিচারপতি বলছেন এটা একটা পিকুলিয়ার কেস। অন্য ক্ষেত্রে যদি অন্য রকম ঘটনা ঘটতো তাহলে হয়তো একটা রিপোর্ট চাইতাম, আর কোনো রিপোর্ট নয়, সরাসরি চলে যাচ্ছে সিবিআই এর হাতে। এমনকি সাধারণভাবে এত মামলা সিবিআই এর কাছে গেছে, কিন্তু কখনো এরকম দেখা হয়নি যে আজকের যখন মামলা শেষ হয়েছে সেই মুহূর্তে কেস ডায়েরি সিবিআই এর যে সমস্ত আধিকারিকরা রয়েছেন, আইনজীবীরা রয়েছেন, তাদের কাছে পর্যন্ত দিতে বলা হচ্ছে। প্রধান বিচারপতি বলছেন এক্ষুনি কেস ডায়েরি নিয়ে নিন, এক্ষুনি তদন্ত শুরু করুন, প্রমাণ যাতে আর নষ্ট না হয়, দ্রুততার সাথে এই মামলার সমাধান করুন। একই সঙ্গে নতুনভাবে যে দায়িত্ব পেয়েছেন সন্দীপ ঘোষ, তারও সমালোচনা করেছেন প্রধান বিচারপতি। তাঁর বক্তব্য, ন্যাশনাল মেডিকেল কলেজে যে দায়িত্ব তিনি পেয়েছেন সেখানে তিনি আপাতত দায়িত্বে যাবেন না, নতুন নির্দেশ না আসা পর্যন্ত। বেশ, আমাদের এদিকে নজর থাকবে শ্রাবন্তী, এই তদন্ত এগো।